আসসালামু আলাইকুম আপু, আবারও তোমাকে আমি নিয়ে আসলাম, তোমার সাথে একটু গল্প করব। ওয়ালাইকুম আসসালাম আপু। আজকে আসলে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে একটু জানতে চাইবো যে তোমার যে এক্সপেরিয়েন্সটা তোমার লাইফে, আমার কাছে মনে হয় এটা খুব ভ্যালুয়েবল একটা এক্সপেরিয়েন্স, এবং তুমি এত সুন্দর এত ম্যাচিউর ওয়েতে পুরো প্রসেসটা ডিল করেছো। অবশ্যই কষ্ট হয়েছে, অবশ্যই তোমার মাঝে মাঝে মনে হয়েছে যে আর সম্ভব না, হাল ছেড়ে দেই। তারপরেও এত সুন্দরভাবে কষ্টটাকে তুমি কোনো ভিকটিম রোল প্লে না করে বা কোনো ভিকটিম ব্লেমিং না করে এত রিজিলিয়েন্ট ওয়েতে জিনিসটা ডিল করেছো, এবং আলহামদুলিল্লাহ তুমি সুন্দরভাবে লাইফের সামনে এখন এগিয়েও যাচ্ছ। সো এটাই তুমি যখন একটু আমাদের সাথে শেয়ার করবে, হয়তো এই ভিডিওটা যারা দেখবেন ওনারা কারো কারো এরকম কষ্ট থাকতে পারে, এবং বর্তমানে আসলে এই ঘটনাগুলো তো খুব অহরহই ঘটে। সো ওনারাও হয়তো এখান থেকে একটা সাহস পেতে পারেন যে একজন আপু যদি এটা ওভারকাম করতে পারেন, সো ডেফিনেটলি আমরাও পারবো। সো ডেফিনেটলি আপু, আমি যদি তোমাকে প্রশ্নটা করি যে তোমার যখন আপু মানে ডিভোর্স দিব কি দিব না একটা সময় তৈরি হচ্ছে, সো ওই পেইনফুল টাইমটাতে তুমি আসলে কিভাবে এরকম একটা স্ট্রং ডিসিশন নিতে পারলে? ফার্স্ট অফ অল আপু, ডিভোর্সের ডিসিশনটা তো কখনোই সহজ না। কারণ কোনো মেয়ে বা কোনো ছেলে আই থিঙ্ক এভাবে বিয়ে করেন এটা ভেবে যে আমি ডিভোর্স দিয়ে দিব। তো আমিও এরকম চিন্তা করিনি, আমারও ছিল যে ফর এভার অ্যান্ড এভার। কিন্তু যখন জিনিসটা আমি দেখলাম যে মানুষটার মধ্যে ওভাবে কোনো চেঞ্জ আসার সম্ভাবনা নেই, তখন আমি তারপরও এরকম না যে আমার কালকেই মনে হয়েছে আমি আজকে ডিভোর্স দিয়েছি, সেটা না। তারপরও একটু সময় নিয়েছি। এর মধ্যে আমি যেটা করেছি যে আমি একটা প্রোজ অ্যান্ড কনস বা মানে আছে না, ডিভোর্স দিলে আমার লং টার্মে কী সুবিধা, লং টার্মে কী অসুবিধা, ডিভোর্স না দিলে আমার লং টার্মে কী সুবিধা, শর্ট টার্মে কী অসুবিধা, এরকম একটা কিছু মানে এক্সপ্লোর করেছি। মানে লিটারালি আমি ওটা নিয়ে লিখেছি যে আমার ওর সাথে থাকলে কি শর্ট টার্মে সুবিধা হবে, শর্ট টার্মে কি অসুবিধা হবে, যদি ডিভোর্স দিয়ে দিই শর্ট টার্মে কি সুবিধা হবে কি অসুবিধা হবে। মানে এগুলো নিয়ে আমি একটু ডিটেলসে ভেবেছি, আমার ফ্যামিলির সাথে কনসাল্ট করেছি। কিন্তু এটা অবশ্যই খুবই ডিফিকাল্ট একটা ডিসিশন ছিল। এই ক্ষেত্রে বিষয়টা কি যে আমার কাছে মনে হয় যে আল্লাহ এই দিক দিয়ে আমাকে হেল্প করেছে। সেটা হলো যে একটা টক্সিক রিলেশনশিপে মানুষ যতদিন থাকে তত তো তার লাইফে ট্রমা অ্যাড হয়। তো আলহামদুলিল্লাহ সামহাও আল্লাহ আমাকে ওই সময় মানে জিনিসটা মানে ক্লিয়ারলি দেখিয়ে ফেলেছে যে এখানে আসলে খুব একটা আশা নেই। তো সেই জন্য আমি আসলে মানে বেশ কিছুটা সিদ্ধান্ত এগুলা মানে চিন্তা ভাবনা করে একটু সময় নিয়ে তারপর ধীরে সুস্থেই, খুব অনেক ধীরে সুস্থেও না, বাট মোটামুটি তাড়াতাড়ি আমি রিলেশনশিপ থেকে বের হয়ে আসছি। কিন্তু হ্যাঁ, ওই টাইমটা খুব খারাপ ছিল, এবং ওইটা পরেও আমি বলবো যে প্রায় 1-2 বছরও কিন্তু আমার জন্য টাইমটা খুব কঠিন ছিল। লাইক এরকম হতো, কেউ আমাকে ওই টপিক নিয়ে কথা বললে ওইটা নিয়ে দেখা গেছে যে আমি সারাদিন কান্না করতাম। মানে পরের 2টা বছর কাইন্ড অফ এরকম গেছে, এবং পরে আরেকবার বিয়ে করার চিন্তা এটা করতেও আমার বেশ লম্বা একটা সময় কিন্তু লেগেছে, ইফ আই এম বিং ভেরি অনেস্ট। তো ইয়েস, ওই টাইমটা খুব টাফ ছিল, বাট আমি ডিভোর্সের ডিসিশনটা এভাবে নিয়েছি যে এটা নিয়ে আসলে ডিপলি ভেবেছি। রাইট, মানে আমি মানে কি বলবো, আমরা সাইকোলজিতে এই জিনিসটা বলি যে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমরা এরকম প্রোজ অ্যান্ড কনস লিস্ট বানাই। সেই মানে যে কি বলবো টুলটা আমি সাহায্য নিয়েছি, আমার ফ্যামিলির সাপোর্ট নিয়েছি, তাদের মানে মতামত নিয়েছি, দেন আমি হচ্ছে ডিসিশনটা নিয়েছি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় ফ্যামিলির সাপোর্টটা এবং মানে আমার নিজের যে মানে নলেজটা, এটা আমাকে হেল্প করেছে। কখনো আপু সাধারণত যেটা আমরা দেখি যে যখন ডিভোর্স একটা ডিসিশন ফাইনাল করতে যাই যে কোনো একটা মেয়ে বা ছেলে, তখন একটা জিনিস কিন্তু মাথায় ঘুরে যে আমি আরেকটু দেখি বা আমি কি রিগ্রেট করব না তো। সো এই যে তুমি মাত্র আমাকে বললে যে তুমি প্রোজ অ্যান্ড কনস করেছো, তুমি প্রোজ অ্যান্ড কনস যখন করেছো তখন কি আপু এই ডিলেমাটা কাজ করেনি? যদিও তোমার ফ্যামিলি সাপোর্ট ছিল, তুমি প্রোজ অ্যান্ড কনস করেছো, তারপরেও তো কিছু সময় আমরা ডিসিশন নিতে খুব ভয় পাই, কারণ আমাদের মাথায় বারবার হোয়াট ইফ বাট এগুলো ঘুরতে থাকে। সো এই জিনিসগুলোকে আপু কিভাবে বিট করা যায় বা কিভাবে করেছো তুমি? বিষয়টা হচ্ছে কি যে আপু, এই ডিলেমাটা তো থাকবেই। মানে এই ডিলেমা না থাকা মানে হচ্ছে যে আমি তো রোবট। আমার এই ডিলেমাটা অবশ্যই ছিল, কিন্তু আমি যেটা দেখেছি যে যদি এখানে কোনো মানে আছে না যে কি বলবো, যেহেতু আমি বললাম যে আমি এটা নিয়ে ভেবেছি, আমি কিন্তু একদিন আমার ইমোশন আসছে, পরের দিন আমি এটা করিনি। কিন্তু এই প্রোজ অ্যান্ড কনস করার পরেও আমার ভিতরে ছিল যে না,
মানে আচ্ছা আমি কি ঠিক ডিসিশন নিচ্ছি, আমি কি এটা নিয়ে রিগ্রেট করব। ইভেন আমার কিছু কাছের ফ্রেন্ডরাও এটা নিয়ে আমাকে বলেছে যে দেখ তুই কিন্তু অনেক ভালো একটা মেয়ে, তুই কিন্তু নরম সরম একটা মেয়ে, তুই কি ডিভোর্সের ট্রমাটা নিতে পারবি কিনা। কিন্তু আমার কাছে মনে হয়েছে কি যে রিলেশনশিপের যে ট্রমাটা, সেটার তুলনায় ডিভোর্সের ট্রমাটা আমার কাছে ওই সময় খুব মানে আমার কাছে মনে হয়েছে যে রিলেটিভলি ইজিয়ার মনে হয়েছে। সো এরকম না যে আমি ভাবছি ডিভোর্স দিলে আমার লাইফ ঝিঙ্গালালা হয়ে যাবে, আমি জানতাম ওখানে আমার কষ্ট হবে, বাট পয়েন্টটা এই পর্যায়ে পৌঁছায় গিয়েছে যে এই মানুষের সাথে থাকার কষ্টের তুলনায় আমার ডিভোর্সের কষ্টটা কম কষ্টদায়ক। তো সেই জন্য হ্যাঁ, ওই হোয়াট ইফ অবশ্যই এই রিগ্রেটের ভয়টা আমার সবসময় ছিল, কিন্তু এটা বিট করার উপায়টা হচ্ছে যে লাইক এটা আসলে 100% আপনি কখনো বিট করতে পারবেন এটা আমার মনে হয় না। আমার মনে হয় যে এই হোয়াট ইফটা হয়তো বা মানুষের ভিতর থাকে, এবং প্রতিবার আসলে তখন আবার নিজেকে ওই জিনিসটা আবার বুঝাতে হয়। মানে জিনিসটা কিন্তু এরকম না যে আমার একবারে আমার মাথায় চিন্তা আসছে, আমি ভাবছি যে হ্যাঁ এটা 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 শেষ, বারবারই চিন্তাটা আসছে। মানে আমার সেকেন্ড ম্যারেজের আগ পর্যন্ত এই চিন্তাটা আসছে, আচ্ছা আমার কি এটা করা উচিত ছিল, আমার কি ভুল ছিল, তার কি ভুল ছিল, কেন এরকম হলো, কেন হলো কেন হলো আমরা যেটা করি কেন কেন কেন। তো আমাকে বারবার নিজেকে ওই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হয়েছে, কার কি রেসপন্সিবিলিটি ছিল, কার কি দোষ ছিল, কার কি ভুল ছিল, এই জিনিসগুলো বারবার আসছে। বারবার আমাকে ওটা ব্রেন স্টর্মিং করে, মানে ব্রেন ওটাকে এক্সপ্লোর করে প্রসেস করে বারবার ওটাকে রিমুভ করতে হয়েছে। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে আমাদেরকে আসলে রিস্ক নিতে হবে। সো রিস্ক নেওয়ার আসলে কোনো বিকল্প নাই। এবং এখানে আরেকটা জিনিস যে নট নেসেসারি যে সব সম্পর্কই আমরা এরকম হুট করে শেষ করে দিচ্ছি। যেটা হচ্ছে যে তোমার একটা কথা আমার খুব ভালো লাগলো আপু, তুমি যেটা বললা যে তুমি এখানে প্রোজ অ্যান্ড কোনস করেছো এবং তুমি দেখো যে কোন ট্রমাটা আসলে মানে সার্ভাইভেবল। তোমার কাছে মনে হচ্ছে রিলেশনশিপ ট্রমার চেয়ে ডিভোর্সের ট্রমাটা সার্ভাইভেবল হবে তোমার জন্য। এবং এর পরবর্তীতে আপু আমি যদি বলি যে আফটার ডিভোর্স তুমি বললা যে 2 বছর তুমি কেঁদে দিতা কথা বলতে গেলেই, সো ডেফিনেটলি এটা তোমার জন্য খুব ট্রমাটিক একটা ইভেন্ট হয়ে গিয়েছিল, পোস্ট ট্রমার মতোই চলে গিয়েছে। সো কিভাবে আপু ওভারকাম করলা এবং কে কে হেল্প করলো বা ওভারঅল জার্নিটা যদি আমাদেরকে একটু বলো। বিষয়টা কি যে 1 নম্বর কথা হচ্ছে হ্যাঁ, মানুষ যেটা বলে না যে সময় সব ঘা শুকিয়ে দেয়, সময় সব শুকায় না, বাট অবশ্যই সময় হেল্প করে। মানে আমরা চাই কি যে কালকেই আমার একটা মন খারাপ হয়েছে আমি আজকেই হাসি খুশি হয়ে যাব, বাট লাইফ ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। মানে আপনার ওই টাইমটা নিজেকে দিতে হবে যে ইটস ওকে, আমার একটু খারাপ লাগছে এবং আমার এই খারাপ লাগাটা একটু কিছুদিন থাকবে। তো আমি জাস্ট নিজেকে ওই টাইমটা দিয়েছি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি একটু আনহেলদি কোপিংকে বলতে পারেন, বাট একটা ওয়েতে হেলদি হয়েছে। সেটা হলো যে আমি আমার পড়াশোনার দিকে, মানে আমি আমার কষ্টের মানে চিন্তাটাকে থেকে ডাইভার্ট করার জন্য পড়াশোনায় মনোযোগ দিয়ে দিয়েছিলাম। যে লাইক যখন আমার মন খারাপ লাগতো আমি পড়তে বসতাম। তো আলহামদুলিল্লাহ মানে এটা আমার পজিটিভভাবে কাজে লেগেছে যে ওই বছর আমি এমডি রেসিডেন্সি পরীক্ষা দিয়েছি, আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ওই হেলদি ওয়েতে আমি একটা কোপ করেছি। এখন আমি যদি এখন আমার সাইকিয়াট্রিস্ট হিসেবে আমার কাছে কেউ আসে, আমি বলবো এক্সারসাইজ করতে, ওইটাও একটা ভালো কোপিং। প্লাস আমি একটু প্রফেশনাল হেল্প নিয়েছি ওই সময়, একটু মানে আছে না একটু গাইডেন্স যে আচ্ছা আমি কি ঠিক পথে আছি কিনা, আমি কোনো ভুল করছি কিনা, বা আমি এখান থেকে কীভাবে বের হয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমি একটু প্রফেশনাল হেল্পও কিন্তু ওই সময় নিয়েছি। প্লাস হচ্ছে ফ্যামিলি সাপোর্ট, ফ্রেন্ডদের সাপোর্ট। মানে একা আসলে এই জার্নিটা মানে সার্ভাইভ করাটা খুবই ডিফিকাল্ট। আমি আমার ফ্রেন্ডদের সাপোর্ট কিন্তু নিয়েছি, আমি কখনো এরকম ভাব নিইনি যে আমি একাই পারবো। আমি আমার ফ্রেন্ডদের সাপোর্ট নিয়েছি, আমার ফ্যামিলির সাপোর্ট নিয়েছি, কান্না করেছি, ওটা নিয়ে লিখেছি, ঠিক আছে, একা একা হেঁটেছি, ভেবেছি, এভাবে জিনিসটা আমি ওভারকাম করেছি। বাট কথাটা সবচেয়ে বড় কথা কি যে সময় অবশ্য আসলে হেল্প করে। মানে আপনার যেই আঘাতটা গতকালকে লেগেছে সেটা আজকে যেমন খুব তীব্র, 6 মাস পর আসলে ওটা তীব্র থাকে না। কিন্তু হ্যাঁ, ওই মানে ট্রমাটা নিয়ে আপনাকেও একটু কাজ করতে হবে, এমনি এমনি জিনিসটা যাবে না। এটা মানে আমার মনে হয়েছে এভাবে আমার হেল্প করেছে। এবং এখানে আপু আমি যদি বলি এটা তোমার স্টোরির সাথে রিলেভেন্ট না, কিন্তু সাধারণত প্র্যাকটিক্যাল কেসে আমরা সাধারণত যেগুলো দেখি যে অনেক সময় আফটার ডিভোর্স তুমি বললে যে তুমি আলহামদুলিল্লাহ প্রফেশনাল হেল্প সিক করেছো, তোমার ফ্যামিলি সাপোর্ট ছিল, ফ্রেন্ডরা ছিল। অনেক ক্ষেত্রে অনেকের হয়তো থাকে না ওভাবে বলার জন্য, সে হয়তো আসলে খুব অ্যালোন একজন পার্সন এবং তার লোনলিনেস তো থাকেই। সো অ্যালোননেস লোনলিনেস দুটো মিলিয়ে সে খুব হেফাজার্ড হয়ে যায়। অনেকেরই ওই স্ট্রেংথটা কাজ করে না যে আমার মানে হেল্পটা সিক করা উচিত, বা আমি ডিভোর্স নিয়েছি ঠিক আছে, ফ্যামিলি থেকে প্রচণ্ড কথা শোনায় যে তুমি তোমার সংসার টিকায় রাখতে পারলা না, তোমারই তো দোষ, তোমার জন্যই তো এরকম হয়েছে, তুমি এই কাজ করছো, তুমি এই পাপ করছো, এই জন্য তোমার ডিভোর্স হয়ে গেল। সো
এই যে যারা যে একটা হার্শ রিয়েলিটির মুখোমুখি দাঁড়িয়ে যায়, অফিসে বলো বা বাহিরে বলো, ডিভোর্স সিঙ্গেল ওমেন শোনার সাথে সাথে তাকে কিছু মানে বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয়, বা এই যে একটা ছেলে ডিভোর্স শোনার পরে হয়তো যদি তার ভালো টাকা পয়সা থাকে, অনেক মেয়েরাই দেখা যায় জাস্ট গোল্ড ডিগার হিসেবে তাদেরকে জাস্ট ইউজ করার ট্রাই করো, তো ভালনারেবল, হয়তো আমি জাস্ট একটু ভালো টাইম স্পেন্ড করলে ও একটু করতে পারবে। সো তোমার ক্ষেত্রে আপু রিয়েলিটিটা যেমন সুন্দর ছিল, অনেকের ক্ষেত্রে হয়তো এই রিয়েলিটিটা সুন্দর না, অনেক হার্শ থাকে এবং একা একাই সে নিজেকে নিয়ে একটা স্ট্রাগলের ভিতরে যায়। এইসব ক্ষেত্রে আপু তোমার ডে টু ডে এক্সপিরিয়েন্স পেশেন্ট দেখার ক্ষেত্রে কেমন, যদি তুমি একটু বলো। ডে টু ডে এক্সপিরিয়েন্স আপু আসলে খুব একটা ভালো না, কারণ হচ্ছে যে ডিভোর্স নিয়ে তো আমাদের একটা স্টিগমা আছেই সবসময়। আমি ডিভোর্সকে নর্মালাইজ করারও পক্ষে না খুব একটা, বাট মানে এটা নিয়ে যে স্টিগমাটাইজড হওয়া সেটাও আমি পক্ষপাতী না। মানে মাঝামাঝি একটা জায়গা থাকবে, কিছু হলেই ডিভোর্স দিয়ে দেবো সেটাও না, আবার ডিভোর্স দিলেও তাকে মানে জাজ করবো সেটা না। তো আমি যেটা দেখি যে পেশেন্টরা যেটা বলে যে আমার ডিভোর্স হয়েছে, তারপর আমার ফ্যামিলি আমার সাথে খারাপ আচরণ করে, আমাকে ব্লেম দেয়, আমি তাদের মানে আছে না তাদের সাথে আছে, আমার বাবা মা আমাকে বোঝা মনে করে, আমাকে কথা শোনায়। তো দেখা যায় কি এখানে একটা খারাপ জিনিস হয়, সেটা হচ্ছে এই ডিভোর্সের পরে যে লোনলিনেসটা থাকে, তখন যদি ফ্যামিলি সাপোর্ট না দেয় তখন এরা ভুলভাল মানে একটা রিলেশনশিপে জড়ায় যায় এবং সেটা খুবই ডিজাস্টারাস হয়। কারণ তখন তার ব্রেন কাজ করে না, সে ইমোশন দিয়ে একটা ভুল রিলেশনশিপে জড়ায় এবং তারপর গিয়ে রিগ্রেট করে, এটা একটা হয়। প্লাস ডিপ্রেশন তো হয়ই, প্লাস হচ্ছে যে দেখা যায় যে নিজের কনফিডেন্সের জায়গাটা একদম ভেঙে যায়। তো আর প্রফেশনাল হেল্প যে সিক করবে, মানে কিছু সময় থাকে না, ধরেন একটা মানুষ প্রচণ্ড অসুস্থ হলে সে তো নিজে হাসপাতালে যেতে পারে না, তাকে নিয়ে যেতে হয়। তো একটা মানুষ এমনি ভেঙে আছে, তার ডিভোর্সের ট্রমা আছে, তার কষ্ট আছে, এই সময় যদি তার ফ্যামিলির মেম্বার বা একটা ফ্রেন্ড যদি তাকে নিয়ে যেত, এটা তার জন্য খুব ইজি হতো। বাট ওই জিনিসটা হয় না। ইমিডিয়েটলি ডিভোর্সের পরে ইউজুয়ালি আমাদের কাছে কেউ আসে না, আসে 6 মাস 1 বছর 2 বছর পরে হয়তো অন্য কেউ সাথে করে নিয়ে আসে, দেখে যে ও এখনও মানে রিকভার করেনি তখন, বা যেটা বললাম যে একটা ইম্পালসিভলি আরেকটা বিয়ে করে ফেলে বা একটা রিলেশনশিপে জড়ায় যায়, সেইখানে ট্রমা নিয়ে তারপর দেখা যায় আমাদের কাছে আসে। তো আমার এটা এক্সপিরিয়েন্স। আপনার কি এক্সপিরিয়েন্স? আমি তোমার সাথে আপু একমতই। আমি যদি জিনিসটাকে তো আমি একটু মিক্স করে জাগল করে তোমাকে কোয়েশ্চেনটা করেছি, সো এটা যদি আমরা একটু স্পেসিফাই করি, তুমি যেটা অলরেডি বললা যে ফ্যামিলি থেকে আমরা আসলে কিছু সময় খুব হার্ড টাইম পেয়ে যাই, বা হয়তো আউট অফ অ্যাঙ্গার বলি বা মানুষের কথার ইয়েতে বা সোশ্যাল ওই যে হিউমিলিয়েশন থেকে অনেক সময় তীব্রভাবে খুব কটু কথা বলে ফেলে, যেটা ভেতরটা খুব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এটা ছেলে মেয়ে উভয় পক্ষের জন্যই কিন্তু সমান। আমরা সোশ্যাল গ্যাদারিংগুলোতে দেখা যায় তাদেরকে অ্যাটেন্ড করতে দেখি না, ওরা অ্যাভয়েড করতে থাকে কন্টিনিউয়াসলি, বা যখনই তাদেরকে কোনো বিষয় নিয়ে কথা বলতে যায় মানুষরা দেখা যায় তাদের ওই বিয়ে নিয়েই টেনে আনতে যায়, যে আবার বিয়ে কবে করবা, বা কি তুমি ছেলে বা মেয়ে দেখতেছো নাকি, কেন হয়েছে, কার দোষ ছিল। সো এই কথাগুলো তাদেরকে খুব কষ্ট দেয় এবং বাবা মাও নিতে পারে না, একটা সম্পর্ক একটা টানাপোড়েন হয়। অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিতে ছোট ভাই বোন বা বড় ভাই বোনরাও যদি থাকে, তারাও বোঝা হিসেবে মনে করে যে তুমি তো আবার ফেরত আসছো। অনেক সময় তাদেরকে এরকম ব্লেমও দেওয়া হয় যে তুমি তোমার পাপের ফলই তুমি ভোগ করতেছো, তুমি নিজে সংসার টিকাতে পারো না, বিভিন্ন রকম ব্লেমিং তাদেরকে করা হয়। তখন তারা আসলে রিগ্রেট করে যে আমি কেন ডিভোর্সটা দিলাম, আমি তো এটার চেয়ে ওই সম্পর্কটাতেই হয়তো ভালো ছিলাম, ওই ধৈর্যটাও তারা হারিয়ে ফেলে। আবার যেটা আমি বললাম যে বাসার এই সেক্টরটা পরিধিটা থেকে আমরা যদি একটু বের হই, অফিস ভার্সিটি বা যে কোনো জায়গায়, বা ইভেন ওটাও না, আমি যদি জাস্ট বলি যে একটা মেয়ের রাত্রেবেলার হোয়াটসঅ্যাপের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা ইমো যা যা থাকে, সোশ্যাল মিডিয়া, স্ন্যাপচ্যাট, ইনস্টা যদি আমরা চেক করি, অসংখ্য মেসেজ আসতে থাকে এবং অনেকেই দেখা যায় খুব সুযোগ সন্ধানী থাকে এবং সমাজের একটা কুৎসিত রূপ তখন বের হয়ে আসে। এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ওখানে আমরা তখন আমি অনেককেই দেখি, যে এটা আমি রিলিজিয়াস সার্কেলে দেখেছি, নন রিলিজিয়াস সার্কেলে দেখেছি, প্রচণ্ড মানে পশ বা হচ্ছে মডার্ন সোসাইটিতে সব সার্কেলই আমি দেখেছি সেম সিনারিও। মেয়েদের সাথে এটা হয়, ছেলেদের সাথে কি তাহলে হয় না? আমি যেটা বললাম একটু আগে যে হ্যাঁ, ছেলেদের সাথেও এটা হয়। অনেক মেয়ে সুবিধা নিতে চেষ্টা করে, হয়তো ভালনারেবল থাকে, জাস্ট একটু সুন্দর করে কথা বলছে, তখন দেখা যায় আসলেই তো একটা মানুষ একটা ট্রমার ভিতর দিয়ে আসছে, তার এটা একটা অ্যাকিউট ট্রমা থেকে আস্তে আস্তে পোস্ট ট্রমায় কনভার্ট হয় অনেকেরই।
ওই সময়টাতে কেউ যদি একটু আদর করে কথা বলে, খুব স্বাভাবিকভাবে ভালনারেবল হয়ে যায়, মনে হয় এই মানুষটা আমাকে যেভাবে বুঝেছে, আমার আগের যিনি এক্স উনি তো কখনো এভাবে বোঝে নেই, এবং তখন ওই জিনিসটা আমাদের ভেতরে মনে হয় এই আমার জন্য বেস্ট, একেই আমার দরকার। কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে সামনের মানুষটা আসলে কোনো দুষ্ট উদ্দেশ্য আছে নাকি, এই মানুষটাকে আসলে দুষ্ট কিনা। আমরা ভালো মতো তার মানে স্টোরি শুনি না, বা তার ফ্যামিলি স্টেটাস আমরা দেখি না, বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমরা চেক করি না। আমরা জাস্ট ইম্পালসিভ ওয়েতে যে আমি আগে কষ্ট পেয়েছি, এই মানুষটা আমার জন্য বেস্ট, ও আমাকে এটা বিশ্বাস করাইছে, আমার সেলফ ওয়ার্থ আমাকে অনুভব করাইছে, দেন মানে হি অর শি ইজ বেস্ট ফর মি। এবং ওই জায়গাটাতে আমরা সবচেয়ে বড় ভুলটা করি। এবং এখানে আরেকটা যে জিনিসটা আমার কাছে মনে হয় যে আমরা যখন একটা ট্রমার ভেতর থেকে আসি, তুমি যেটা বললা আপু, যে তুমি তোমার ট্রমাটা হিল করার জন্য তুমি হেল্প সিক করেছো, অনেকে আমরা ভাবি কি যে ওই যে সময়ের সাথে সাথে নিজে নিজে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু ট্রমা আসলে নিজে নিজে হিল হয় না, এটা হেল্প লাগে অন্যদের। সো এই যে হেল্পটা অন্যদের লাগে, অনেক ক্ষেত্রে আমরা এটা নিতে প্রস্তুত থাকি না, এবং আমরা অনেক ক্ষেত্রে আমাদের এক্সের প্রতি খুব ভিন্ডিকটিভ হয়ে যাই কখনো কখনো, যে ওকে আমরা স্টক করি, ওকে আমার চেয়ে লাইফে বেটার কাউকে পাচ্ছে, ওকে আমার চেয়ে লাইফে ভালো কিছু করতেছে, অথবা আমরা যেটা করতে থাকি যে ওকে আমার দেখায় দিতে হবে যে আমি ওর চেয়ে অনেক ভালো ডিজার্ভ করি, ওর চেয়ে আমি অনেক ভালো থাকতে পারি। সো এই যে ট্রমা থেকে যে আমার যে একটা কগনিটিভ ডিস্টরশন হচ্ছে, আমার ব্রেইন যে এলোমেলো হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি না। এবং আমার থট প্রসেসটা আমি যে নর্মাল প্রসেসে যেভাবে চিন্তা করতাম ওটা আমরা করি না, আমরা একটা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করছি। এবং তখনই আলটিমেটলি আস্তে আস্তে করে আমি মানে কাকে আসলে প্রমাণ করার জন্য একটা ইম্পালসিভলি আরেকটা রিলেশনশিপে গেলাম, এটা আমি খেয়ালও করিনি। কিন্তু ওভারঅল আমার ভেতরে ওই যে চেঞ্জ থট প্রসেস, আমি একটা ইম্পালসিভ রিলেশনে যাচ্ছি এবং কন্টিনিউসলি প্রুভ করতে চাচ্ছি, আমি কন্টিনিউসলি বেটার করতে চাচ্ছি, অদৃশ্য একটা যুদ্ধ করে যাচ্ছি। বা এটাও তো একটা সিনারিও। আরেকটা যেটা হয় যে আমরা অনেকেই ইম্পালসিভ ডিভোর্স দিই বর্তমানে। তোমারটা যেটা খুব ভ্যালিড রিজন ছিল, তুমি কষ্ট পাইছো, তুমি প্রসেস করেছো, জিনিসটা নিয়ে চিন্তা করেছো, ওয়াইজ ডিসিশন মেকিং করেছো, ওয়াইজ মাইন্ড থিঙ্কিং। অনেকেই দেখা যায় যে মন ভালো লাগছে না, এটা হচ্ছে না, আমি থাকবো না তোমার সাথে, শেষ। বিশেষ করে দেখা যায় যে ড্যাডিস প্রিন্সেস বলি বা মামাস বয় বলি, এরা বেশি করে এটা, যে খুব আদরের, আমার এটা হচ্ছে না, আমি এটা থাকবো না, হ্যাঁ 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 দিয়ে দিলাম। এরপরে যেটা হয়, আমি মিস করতেছি, তো এখন আমার তো এখন আর কিছু ভাল লাগে না, ওকে তো আমি খুব ভালোবাসি। এবং এটাও কিন্তু আপু আরেকটা সিনারি, আমি ঠিক জানি না যে এটা মানে বর্তমানে মানুষ, আমি প্রচুর পরিমাণে এই কেসগুলো পাই যে ডিভোর্স হয়ে গেছে, সেকেন্ড ম্যারেজ হয়েছে, তারপরে আবার এক্সের সাথে কথা বলছে, এবং সেকেন্ড ম্যারেজের যে পার্টনার সে খুব ইনসিকিউর হয়ে যাচ্ছে যে ঠিক আছে তুমি কেন ওর সাথে কথা বলছো, হতে পারে কো প্যারেন্টিং করার জন্য, এর জন্য বলছো, কিন্তু অনেক সময় কো প্যারেন্টিং এর কোনো ইস্যুই নাই, বাচ্চাই নাই তাদের, বাট স্টিল দে আর টকিং, এবং এই কানেকশনটা তাদেরকে খুব ইনসিকিউর করে। এই পার্টটাতে আপু তুমি কেমন দেখো বা কি বলবা? এটা আমিও দেখি, বাট মানে এখানে যেটা হয়, জিনিসটা আসলে খুব আগলি হয়ে যায় যে তারা ডিভোর্সটা তো ইম্পালসিভলি দিয়েছে, তার মাথার ফিলিংস আছে, তো সে ভাবে যে আমি পরের বিয়েতে মনে গিয়ে খুব ভালো কিছু পাবো, তখন সে পায় না। তখন সে দেখে যে ও আমার তো আগের হাজবেন্ডই ভালো ছিল, তো সে দেখা যায় তাকে আবার নক দেয়, আবার কনভারসেশন শুরু হয়, তো জিনিসটা খুব খারাপ দিকে চলে যায়। এটা আমিও দেখেছি। প্লাস আরও যে জিনিসটা হয় যে তখন আবার সেকেন্ড বিয়েটাও টিকে না, আবার সে যে প্রথম জনের কাছে ব্যাক করতে যায় সেটাও আবার টিকে না। সো মাঝখান দিয়ে এই মানুষটা একটা ডিভোর্সের ট্রমা প্লাস দুইটা ডিভোর্সের ট্রমা নিয়ে মানে মোটামুটি একদম মানে খুবই ভালনারেবল একটা অবস্থা হয়ে যায়। মানে এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। এখানে আপু আমি যদি আরেকটু বলি, একটু ইন্টারাপ্ট করলাম আপু, কোয়েশ্চেনই করবো তোমাকে। সো এখানে আপু এই যে সে যে একটা আগলি প্রসেসে যাচ্ছে এবং সে যে ইম্পালসিভ, তার নিজের যে আসলে নিজেকে আসলে ঠিক করা উচিত, কারণ একটা ডিভোর্সে অবশ্যই আমাদেরকে অনেক কিন্তু অ্যাসপেক্ট নিয়ে আসে, পার্সপেক্টিভ নিয়ে আসে, যে হ্যাঁ সম্পর্কটা অপর মানুষের ভুল ছিল, তার জন্য আমি ডিভোর্সে মানে অ্যাপ্লাই করেছি বা ডিভোর্সটা হয়েছে, বাট আমি আমার নিজেকে আরও কিভাবে একজন গুড হিউম্যান বিইং, গুড পার্টনার হিসেবে করতে পারি, আমি আমার পেইনগুলোকে কীভাবে সুন্দরভাবে মানে অ্যাকসেপ্ট করে লাইফে এটার সাথে ম্যানেজ করতে পারি, একটা নতুন পার্সোনালিটি বলি বা একটা নতুন মানে বেটার হিউম্যান ভার্সনে কীভাবে কনভার্ট করতে পারি, এই জিনিসটা নিয়ে আপু তুমি যদি বলো, কারণ তুমি খুব সুন্দরভাবে এটা ম্যানেজ করছো। হ্যাঁ, এই যে আপনি যে জিনিসটা বললেন যে আমার কিছু ভুল আছে, আমার কিছু ঠিক করা দরকার, এই জিনিসটা আসলে একটা ডিভোর্সের পরে কিন্তু মানুষের ভাবা দরকার। এটা কিন্তু সেলফ ডাউট না যে আমার মনে হয় খালি ভুল ছিল, আমার দোষ ছিল, সেটা না। আমি দেখছি যে আমি কি বেটার করতে পারতাম। এটা লাইফের অন্য যে কোনো ফেলিয়ারের মতো যদি আপনি এটাকে এভাবে দেখেন, যে ধরেন আপনি একটা পরীক্ষায় ফেল করেছেন, আপনি দেখেন যে আমার ওই টপিকে কম পড়া ছিল বা এইভাবে আমার পড়লে মনে হয় বেটার হতো। সেম অ্যাজ ম্যারেজ,
বা ডিভোর্স, যেহেতু আমার ওখানে একটা মানে বলবো ফেল রিলেশনশিপ আছে, একটা ফেলিয়ার আছে, আমি দেখেছি যে আমার কি কি ভুল ছিল, এবং নেক্সট রিলেশনশিপে আমি কিন্তু এই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করছি। সেই জন্য হয়তো বা মানে আমার মনে হয় আমি আগের চেয়ে আরও বেটার আছে। অবশ্যই আমার পার্টনারও ভালো মাশাআল্লাহ, বাট আমার মনে হয় কি যে আপনি যদি আগের প্যাটার্নই একই রাখেন এবং ভাবেন যে আমিই ঠিক, এক্স্যাক্টলি, তাহলে কিন্তু আপনি ওই একই জায়গায় বারবার ঘুরতে থাকবেন এবং সবসময় ওই ভিকটিম রোলটা প্লে করবেন যে আমার সাথে কেন বারবার এরকম হয়। আপনার কি মনে হয়? হ্যাঁ আপু, এটা আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। কারণ কি অনেক সময় দেখা যায় যে অনেকই ভালো মানুষ থাকে এবং ওনারা খুব ট্রমাটিক রিলেশনের ভিতর দিয়ে যান, ডিভোর্সটা নিতে হয়। সো আমার কথাটা ওখানে যে দেখেন অনেক সময় হয়তো অতিরিক্ত ভালো মানুষ হওয়াটাও আমাদের জন্য বিপজ্জনক। আমার হয়তো ওই ট্রেডটা নিয়েও কাজ করা উচিত। আমাকে ডিসিশন নিতে হবে যে কখন আমি আসলে আমার জন্য মানে স্টপ করতে হবে, কখন আমাকে কন্টিনিউ করতে হবে। এবং আমার মানে ওভারঅল ডিভোর্সের এই পয়েন্টটাতে আমার যেটা মনে হয় কি যে আমাদেরকে না কখনো থামতে শেখানো হয় না, কিন্তু সবসময় আমাদেরকে বলা হয় তোমাকে চলতে হবে, দৌড়াতে হবে, কোথাও থামা যাবে না, থামলেই তুমি হেরে যাবা। মানে এবং এই কারণে একটা সম্পর্ক আমাকে কোথায় থামাতে হবে, কারণ আমার এত কষ্ট হচ্ছে, আমি এটা নিতে পারছি না, আমি কোথায় থামবো এটা আমি বুঝতে পারি না, আমার ভেতরে ডাউট কাজ করে। আবার অনেকের যেটা টেন্ডেন্সি থাকে যে মানে আমি একটুতেই সব কিছু ছেড়ে দিই। সো ওইটাও যেমন আমাদের জন্য খুব বিপজ্জনক, যে কোনো ইম্পালসিভ ডিসিশন আমার নেওয়া উচিত, আমার নিজেকে অবশ্যই গড়ে তোলা উচিত, আমার নিজের দিকগুলো দেখা উচিত। আমি জিনিসটা পার্সোনালাইজ করবো না, সব দোষ আমি আমার ঘাড়ে নিব না, বাট আমি একটা হেলদি মানে হিউম্যান বিইং হিসেবে যে বিহেভিয়ারগুলো করা উচিত ওগুলো আমি করছি কিনা। অতিরিক্ত ভালো মানুষইও না, অতিরিক্ত সব কিছুতে গিভ আপ করে দেওয়ার মতো মেন্টালিটিও না। আমি জাস্ট রেজিলিয়েন্ট একজন হিউম্যান বিইং, যে আমি কতটুকু রেসপন্সিবিলিটি নিব, এই রিলেশনশিপে আমার অ্যাকাউন্টেবিলিটিটা কতটুকু প্র্যাকটিস করব, এবং আমার পার্টনার কতটুকু করছে, কতটুকু ডিসএগ্রিমেন্ট আমার করা উচিত, কতটুকু সাপোর্ট ওকে দেওয়া উচিত, এই জিনিসগুলো ওভারঅল আমার দেখা উচিত, আমার ভেতরে রাখা উচিত। যদি এগুলো আমার ভেতরে কমতি থাকে অবশ্যই আমার নিজেকে নিয়ে কাজ করা উচিত। আমি এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করি, মানে আমি আপনাকে একটা প্রশ্ন করি যে এই যে আপনি যে জিনিসটা বললেন না, আমরা আমাদের এক্স কে স্টক করি বা আমাকে দেখাই দিতে হবে, মানে বিষয়টা হচ্ছে আমাকে ডিভোর্সটা জিততে হবে, আমাকে দেখাতে হবে যে আমি তোমার চেয়ে ভালো আছি। আপনি যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে এই জিনিসটা থেকে আমি কিভাবে বের হয়ে আসবো, মানে এই মেন্টালিটি থেকে বের হয়ে আসার উপায়টা কি, আপনার কি মনে হয়? প্রথম কথা কি আপু, আসলে আমাকে এইটা মাথায় আনতে হবে যে আমি আসলে কাকে দেখানোর চেষ্টা করতেছি, এবং আমি আসলে কাকে প্রমাণ করার চেষ্টা করতেছি। আমার এক্সকে দেখানোর চেষ্টা করতেছি, মানে আলটিমেটলি ওকে দেখায় আমার লাভ কি? আমি দেখাইলাম, আমি না হয় ওর চেয়ে সুন্দর কাউকে বিয়ে করলাম, আমি ওর চেয়ে আরও যে হচ্ছে মানে সাকসেসফুল ক্যারিয়ারে আরও সুন্দর একটা ফ্যামিলিতে আমি বিয়ে করলাম, ঠিক আছে আমি বিয়েটা করলাম, ও দেখলো, ওর না হয় জ্বালা হইল, কিন্তু এরপরে বিয়েটা করার পরে যদি এটা আমার একটা ইম্পালসিভ ডিসিশন হয়, এরপরে যদি আমি শান্তিতে না থাকি তাইলে কি? এবং ধরলাম যে এরপরে এরাও ভালো, এরা আসলেই ভালো, সবকিছু ভালো, এবং আমার পার্টনার দেখলো, মানে এক্স যে সে এটা দেখলো, এরপরে কি? এমনও তো হতে পারে সে অলরেডি আমার মানে সেও তার লাইফে সুন্দরভাবে সেটেল হয়ে গেছে, তারও বিয়ে হয়ে গেছে, সে তার ক্যারিয়ার নিয়ে আসে তার মতো, আমি হয়তো তার জন্য পারফেক্ট ছিলাম না, সে ভালো আছে। সো আলটিমেটলিও দেখলো যে আচ্ছা ও এরকম আছে, ঠিক আছে। সো সে যদি এখন আমি যাকে দেখাতে চাচ্ছি তার ওই একদিনের জ্বলনির জন্য আমি যে এতগুলা মাস বছর জ্বললাম, ওকে আমার দেখাইতে হবে কাইন্ড অফ, আমি ওকে ডিভোর্স দিয়েও ওর সাথে আমি সংসার করতেছি আমার মাথার ভিতরে। এবং এটা তো বর্তমানে আমি আসলে যাকে ভালোবেসে বিয়ে করার চেষ্টা করছি, যে ফ্যামিলির পার্টনার, যে ফ্যামিলির মেম্বার আমি হলাম, ওদের সাথেও তো আমার একটা বিট্রে হয়ে যায় না? কারণ আলটিমেটলি যাকে ডিভোর্স, তার মানে সে কমপ্লিটলি কাট হয়ে গেল, তাহলে সে আমার মাথার ভিতরে কেন ঘুরবে, তাকে নিয়ে আমি কেন থাকবো? সো বর্তমানে যাকে আমি পার্টনার বলছি, যাকে ভালোবাসার চেষ্টা করছি, এটা তো তার প্রতিও বেইনসাফি হচ্ছে। সো আলটিমেটলি পুরো সময়টাতে আমি অশান্তিতে থাকলাম, আমি ঘুমাতে গেলেও আমার এক্সকে নিয়ে ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠলেও আমার এক্সকে নিয়ে উঠতেছে, মানে পিঠের বোঝায় আমি তাকেই নিয়ে আছি। সো আমি তাহলে তো আমার নিজের সাথেও আমি আসলে কি আচরণটা করলাম? সো আমি কি আলটিমেটলি আদৌ আমার মানে এক্সকে ডিভোর্স দিতে পারছি নাকি আমি আসলে মাথার ভিতরে তাকে নিয়ে আমি সংসার করছি? আমাকে এই মানে থটটা মাথার ভেতরে আনা, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, প্রমাণ করলে আমার জীবনে এমন কি পরিবর্তন হলো? আমি না হয় একটু কিছুক্ষণ 5 মিনিটের জন্য একটা শান্তি পাইলাম, ওই 5 মিনিটের শান্তির জন্য আমার নিজেকে এত বছর বা এতগুলো দিন পেইন দেওয়া কতটুকু ওয়ার্থ? এখানে আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আমার কাছে মনে হয় কি যে ডিভোর্স জিনিসটা তো আমরা আসলে নিতে পারি না নর্মালি। যেটা হয় যে আসলে যেহেতু এটা এখনো সোশ্যালি একটা অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার না,
তো আমি একদম অনেস্টলি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার লাইফে তো কখনো মানে কোনো কিছু নিয়ে এরকম বড় ফেলিয়ার আমাকে ফেস করতে হয়নি। তো ডিভোর্স হওয়ার বিষয়টা কিন্তু মেনে নেওয়াটা খুব টাফ, এক্স্যাক্টলি, যে আমার সাথে এটা হয়ে গেছে। তো আমার মনে কোথাও না কোথাও এটা মানুষের ইগোতে আঘাত করে, ডেফিনেটলি। এবং সেই জন্য তার ভিতরে এই জেদটা আসে যে এই ব্যক্তির কারণে আমার ইগোতে আঘাত লাগছে, তো আমাকে একে দেখাই দিতে হবে। তো তার মানে এটার ভিতরে আসলে আরো ডিপ একটা সাইকোলজিক্যাল ইস্যু থাকে, তাই না, যে ইগোর জায়গাটা, বা আমি হেরে গেছি। এটাই আমি বলতাম একটু পরে, যে আলটিমেটলি এটা আমার জন্য ওয়ার্থই নাকি। এবং তারপরে তুমি যে পয়েন্টটা বললাম ইগো, সো আলটিমেটলি তাহলে তখন ওটা আমাকে কোয়েশ্চেন করা যে এই যে এত পেইন নিলাম, প্যারা নিলাম, এটা কেন নিচ্ছি। সো তার মানে আমি আসলে রিজেকশন সেন্সিটিভ, রিজেক্ট হয়েছে আমি, আমার ডিভোর্স হয়েছে এবং আমি ফেইল করছি লাইফে, এবং আমার সোশ্যাল ইমেজে হ্যাম্পার হয়েছে, এবং এগুলো প্রত্যেকটা আসলে ইন্ডিকেট করে, যেটা আমার হিডেন ইগোর দিকে ইন্ডিকেট করে যে আলটিমেটলি কি হইল তাহলে আমার সাথে। সো আমি কিভাবে এরকম একটা ফেইলিয়ার, রিজেকশন, ডিস্টর্টেড একটা সেলফ ইমেজের শিকার হলাম, বা কোয়েশ্চেনটা ওটা আসে আমার সাথে কেন এরকম হলো, যে ডিস্টর্টেড সেলফ ইমেজ বা সোশ্যাল ইমেজ হলো আমার যেটা। সো সব কিছু মিলায় যখন আমি আমার ইগোর দিকেই তখন তাকাবো, তখন আমি অনেক ক্ষেত্রে বুঝতে পারবো যে মেবি আমার ইগো আমাকে পুশ করতেছে, ইউ নিড টু প্রুভ ইট, যে তুমি বেটার কিছু ডিজার্ভ করো, তুমি এটা ডিজার্ভ করো না। সো আলটিমেটলি এটাই আমি বললাম যে তাহলে এতগুলো সময় পেইন নিয়ে ওই মানুষটাকে ডিভোর্স দিয়ে ওর সাথে সংসার করলাম মাথার ভেতরে। সো আমি তো একে তো অন্যদের সাথে বেইনসাফি করতেছি, এবং আমি আসলে আমার নিজের চিন্তার জেলখানায় আটকানো, আমার ইম্পালসিভিটি, আমার ইগো সবকিছু আমাকে হার্ট করছে। সো আমি আমার নিজেকে নিয়ে তখন কাজ করতে হবে। মানে এখানে আমার মনে হয় যে আমার ইনসিকিউরিটিটা নিয়ে আমার কাজ করতে হবে। আমি যে তার কাছে মানে তার সাথে জিততে চাচ্ছি, তার মানে হচ্ছে মানে আছে না যে আমার নিজের কাছে একটা প্রুফ লাগবে যে আমি ঠিক, আমি ভুল হতে পারি না, আমি হারতে পারি না, আমি জিতছি, এই জিনিসটা আমার লাগবে। বাট দিন শেষে আমি যদি মানে আগের তুলনায় ভালো থাকি, নিজেকে ইমপ্রুভ করি, রাইট, এবং নিজের যে চিন্তা মানে কগনিটিভ ডিস্টর্শন গুলো, মানে আমার ডিস্টর্টেড থিঙ্কিং গুলোকে ঠিক করতে পারি, তাহলে ওইটাই তো আমার আসলে অ্যাকচুয়াল উইন। এক্স্যাক্টলি। কিন্তু আমাদের যেটা প্রবলেম হয়, আমরা ওই যে ইগোর যে ওই জায়গাটা আটকে যাই, যে আমার সাথে তো এরকম হওয়ার কথা না, আমার সাথে এটা হতে পারে না, আমি এটা ফেল করতে পারি না। তো এই জায়গাটা থেকে ওই প্রুফ করার বিষয়টা আসে। আমার ইনসিকিউরিটিগুলা চায় যে সে মানে বেটার ফিল করতে, যে না আমি আসলে ভুল করিনি, আমি দিচ্ছি, তোমার চেয়ে আমি ভালো আছি। তো আমার মনে হয় আসলে নিজের ভিতরের এই ইস্যুগুলো নিয়ে কাজ করাটাই মনে হয় আসলে এটা থেকে আমাকে বের করে আনবে। ডেফিনেটলি আপু। এবং এখান থেকে আপু আমি যদি তোমাকে আরেকটা প্রশ্ন করি, যে আলটিমেটলি আপু তুমি যখন ওভারঅল নিজেকে আস্তে আস্তে করে একটু একটু করে গুছিয়ে নিচ্ছ, একটু একটু করে তুমি তোমার জীবনটাকে সামনে আগাচ্ছ, ডেফিনেটলি চলার পথে তুমি কোনো রকম স্ট্রাগল কি ফেস করোনি? আসলেই তুমি তো এতক্ষণ খুব সুন্দর পজিটিভ কথাই বলেছো, যে সবাই সাপোর্টিভ ছিল, সবাই অনেক হেল্প করেছে, বাট মানুষের কটাক্ষ, কটু কথা বা স্ট্রাগল কি আপু তোমার কিছুই কি ছিল না আসলে? ওটা থাকবে, ওটা তো ছিলই। ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের থেকেও আমি বিভিন্ন কথা শুনেছি। ইভেন আমার সেকেন্ড ম্যারেজের আগেও আমি প্রথম ম্যারেজ নিয়ে কথা শুনেছি। তারপরে ধরেন হচ্ছে মানে সোসাইটিতে আমার ভিতরে তখন একটা ভয় বা স্টিগমার ভয়টা কিন্তু কাজ করতো। ইজিলি আমি এটা নিয়ে, আমার ডিভোর্স নিয়ে কমফোর্টেবলি সবার সাথে কথা বলতে পারতাম না। তারপর যেটা কথা সেটা হলো যে লাইক পরের বার বিয়ের জন্য যে একটা ছেলে খোঁজা, ঠিক আছে, একটা ভালো পার্টনার পাওয়া, মানে একবার তো আমার একটা তো হচ্ছে একটা মানুষ কখনো জীবনে বিয়ে করে না, তার ছেলে খোঁজা একটা বিষয়, আর যে জীবনে একবার ধাক্কা খেয়েছে তার বিষয়টা। আমার ক্ষেত্রে জিনিসটা আরো ডিফিকাল্ট হয়ে গেছিল, কারণ যেটা আমি বললাম প্রথম 2 বছর তো আমি পরে যে একটা বিয়ের কথা ভাববো এটা আমি ভাবতে পারতাম না। ওই জায়গাটা থেকে আমার বের হয়ে আসতে অনেক সময় লেগেছে। ওই ভয়টা থেকে বের হয়ে আসতে, যে না আরেকবার আমি একটা চান্স নিব, এটা থেকে বের হয়ে আসতে আমার প্রায় 2-3 বছর লেগেছে। তারপর আমি যখন ছেলে দেখেছি, সেখানেও আমার ভয়, ইনসিকিউরিটি, যে আমি কি এরপর এবার ভালো কিছু পাবো কিনা, আবার আঘাত পেলে আমি মনে নিতে পারবো না, কি দরকার, আমি একা তো ভালোই আছি, এরকম বিভিন্ন মানে ইভেন কিছু ফেমিনিজমের চিন্তাও চলে আসছিল, ছেলেদের প্রতি হেট্রেট চলে আসছিল, যে মনে হয় সব ছেলেই খারাপ, এরকম কিছু নেগেটিভ চিন্তা তখন আমার চলে আসছিল, এটা আমি অস্বীকার করবো না। বাট মানে এই স্ট্রাগলগুলা প্লাস ওই যে বললাম যে একটা ভালো পার্টনার পাওয়া, এখনকার দিনে তো লাইক মানে এত বেশি প্রবলেমেটিক ইস্যুস সবার ভিতরে,
তার মধ্যে থেকে একটা ভালো ছেলে যার সাথে আপনি মোটামুটি মানে চলা যাবে, এবং এই জিনিসটা পাওয়াটা কিন্তু ইজি না। আর যেটা হয় যে প্রথমবার মানুষ যখন বিয়ে করে তখন তো সে একটা রঙিন চশমা পরে বিয়ে করে যে এটা হবে সেটা হবে, হ্যাঁ মানে মালদ্বীপে হানিমুনে যাব, এই করব সেই করব, নিজের ঘর গুছাবো। কিন্তু দ্বিতীয়বার যেটা হয় মানুষের এক্সপেকটেশন অনেক কমে যায়। তো দ্বিতীয়বার সে জাস্ট চায় যে একটা মানুষের সাথে সে একটু শান্তিতে থাকতে চায়, ঠিক আছে? তো মানে জিনিসগুলো কিন্তু আসলে ইজি না। মানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আসলে পসিবল করেছে, বাট 8 বছর কিন্তু মাঝখানে, প্রায় 7 বছর আমার কিন্তু মাঝখানে একটা টাইম গেছে যেখানে আমি প্রচণ্ড লোনলি ছিলাম। তো এই লোনলিনেসের স্ট্রাগল, এই লোনলিনেস থেকে কিন্তু মানুষের অনেক সময় মন চায় যে আমি একটা খারাপ কিছু করে ফেলি, বাট ওই টাইমটাতে আই গেস আমার মোরাল ভ্যালুটা আমাকে ওইদিকে যেতে দেয়নি। বাট ইট ওয়াজন্ট অলওয়েজ ইজি, কারণ মানে যেটা আপনি বললেন যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের যে মানে আগলি রূপটা, বা ধরেন অনেক উল্টাপাল্টা রিলেশনশিপের অফার, বা ধরেন মানে একটা ফ্যামিলি মেম্বারই বা কোনো একটা মানে মানুষই আপনার কাছে তার ছেলের প্রস্তাব নিয়ে আসছে যার সাথে আপনার সাথে ম্যাচ করে না, বাট জাস্ট বিকজ ইউ আর ডিভোর্সড তারা আপনাকে এই অফারটা নিয়ে আসছে। তো ওই জায়গাটাও কিন্তু একটা কনফিডেন্সের জায়গাটা ধাক্কা দেয়। তো এই সব মিলে আসলে জিনিসটা কখনো ইজি যে ছিল, মানে আমি যেভাবে বললাম অত ইজি তো ছিল না, বাট যেটা বললাম যে আসলে আল্লাহ সহজ করেছে, আর প্লাস আমাকে ওই কষ্টটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো এখানে আমি একটা পয়েন্ট যদি বলি, আমার মনে হয় ওই কষ্টটার মধ্যে দিয়ে আমার যাওয়াটা দরকার ছিল। এই কথাটা শুনলে একটু অদ্ভুত লাগতে পারে, বাট আমার মনে হয় কি যে আমি যদি কষ্টটার মধ্যে দিয়ে না যেতাম, হয়তোবা এই যে আমার নিজের ভিতরে কিছু চেঞ্জ করা দরকার, আমারও কিছু ভুল থাকতে পারে, একটা রিলেশনশিপে যাওয়ার জন্য যে আরো ধৈর্য, আরো মানে এক্সপেকটেশনগুলা আরো রিয়েলিস্টিক হওয়া, ঠিক আছে, এই জিনিসগুলো হয়তোবা আমার ভিতর আসতো না যদি আমি ধাক্কাটা না খেতাম। যেটা আমি অনেকের মধ্যে দেখি যে বিয়ের আগে বা এই যে আনরিয়েলিস্টিক কিছু কথাবার্তা বলা, বা হাজব্যান্ডের সাথে খুব খারাপ আচরণ করা, হ্যাঁ হাজব্যান্ডকে টাইটে রাখতে হবে, হাজব্যান্ডকে এইটা করতে হবে সেটা করতে হবে, এই জিনিসগুলো আমার ভিতর ঠিক হয়ে গেছে, কারণ আমি অনেক খারাপ একটা রূপ দেখে ফেলছি। তো আমার মনে হয়েছে যে মানে কি বলবো, যেই জিনিসগুলো আমি চাই, রাইট, আছে না যে সুপারফিশিয়াল কিছু জিনিস মানুষ চায়, কিন্তু তার আন্ডারে যে আসলে আরো ডিপ কিছু ভ্যালুস দরকার, ওই জিনিসটা আমি রিয়েলাইজ করেছি যখন আমি ধাক্কাটা খেয়েছি। ওই ধাক্কাটা না খেলে হয়তো বা আমি এখনো ওই স্বপ্নের জগতে বাস করতাম, ওই সুপারফিশিয়াল চিন্তাগুলা, ওই রোমান্টিক সিনগুলা, হ্যাপিলি এভার আফটার। আমার যেটা হয়েছে ধাক্কাটা খাওয়ার কারণে আমার ভিতরে ম্যাচুরিটি ডেভেলপ করেছে। সো আজকে আমি যে কথাগুলো বলতে পারছি, আজকে থেকে 7-8 বছর আগে কিন্তু এই ম্যাচুরিটিটা হয়তো আমার আসতো না। তো আপনার কি মনে হয় যে মানে এই একটা ডিভোর্স কি মানুষকে, মানে ডিভোর্স কি সবসময় খারাপ কিনা? আমি মুগ্ধ হয়ে তোমার কথাগুলো শুনছিলাম, আমার খুব ভালো লাগছিল আপু। সো আসলে আপু তুমি না খুব সুন্দর কিছু কথা বলছো, এবং এটা রিফ্লেক্ট করার মতো যে কিছু সময় আসলে এই যে তুমি যেটা বললা যে 7 বছর আগের মানুষ আর আজকের মানুষ তুমি এক না, একজন পরিবর্তিত রূপান্তরিত মানুষ, এবং এটা আসলে অনেক বেশি রিয়েলাইজেশনটা আমরা সবাই হয়তো করতে পারি না। আমরা হয়তো কেন হলো ওই কষ্টটার ভিতরেই থাকি, বাট আমার কাছে মনে হয় এটা আসলে আপু যখন প্রয়োজন, ডিভোর্স একটা অপশন, এটা আল্লাহ বলেছেন নিকৃষ্টতম হালাল হলেও, বাট স্টিল এটা হালাল। এবং একটা আমরা অহরহ ঘটনা দেখি যে মেয়েরা মারা যাচ্ছে, অত্যাচারিত হয়ে মারা যাচ্ছে, বা ছেলেরাও মারা যাচ্ছে। সো ওই মৃত্যুটা তো অনাকাঙ্ক্ষিত। সো ওরকম এক্সট্রিম কেসের চেয়ে একটা ডিভোর্স তো ভালো, প্রতিদিন একটু একটু করে মারা যাওয়ার চেয়ে এই ডিভোর্সটা ভালো। কিন্তু যদি আমাকে অপশন থাকে সম্পর্কটা ভালো মতো টিকিয়ে রাখার জন্য, আমাকে ওই এফোর্টটা দিতে। কথায় কথায় ইম্পালসিভ ডিভোর্স কখনোই গ্রহণযোগ্য না, যেটা আমাদের সোসাইটিতে অনেক বেড়ে যাচ্ছে। এবং সমস্যাটা হয় কি আপু, যে আমরা সবসময় ইম্পালসিভ কাজগুলোকে এত হাইলাইট করে ফেলি যে একটা জিনিসের যে ভালো দিক থাকতে পারে ওটা আমরা আসলে হারায় ফেলি, এবং খারাপ দিকগুলোই তো হাইলাইট হয়, সো ভালো দিকগুলো আসলে হারিয়ে যায়। সো ডেফিনেটলি আমাদেরকে পজিটিভ ভাইবটা রাখা উচিত যে কষ্ট সবসময় আমাদের লাইফে যে আমাকে ভেঙে দেওয়ার জন্য আসে এমন না। কষ্ট আসলে আমাকে শেখায় যে আমি আমার নিজেকে কতটুকু স্ট্রেচ করতে পারি, আমার কতটুকু আসলে নিজের কষ্ট নেওয়ার ক্ষমতা আছে, নিজেকে নতুন একটা মানুষে আমি রূপান্তর করতে পারি ইতিবাচক উপায়ে। এবং ইতিবাচক উপায়ে বলতে যেটা, যে আমার কোন কোন অ্যাসপেক্টে নিজেকে কাজ করা উচিত, মডিফাই করা উচিত, ভালো একজন মানুষ আমি হতে পারি। এবং কষ্ট আমাকে এটা শেখায় যে আসলে আমার লাইফে ট্রু ফ্রেন্ড কারা, ট্রু ওয়েল উইশার কারা, কাদেরকে আমি ট্রেজার করব, কারা আমার জীবনে অতিরিক্ত মূল্যবান। কষ্ট আমাদেরকে এটা শেখায় জীবনকে নতুন একটা পার্সপেক্টিভ থেকে দেখতে, যে আগে আমি যেমন খুব ইজি পার্সপেক্টিভ বা
খুব ইজিলি গিভ আপ করার মেন্টালিটি ছিল। এখন আমাকে এটা শেখায় যে আমার গিভ আপ করার কোনো ওয়ে নাই, এই পথটা যতই কাটা দিয়ে ভরা থাকুক আমাকে এখানেই হাঁটতে হবে। কষ্ট আমাকে এটা শেখায় যে লাইফে আমার কন্ট্রোল আসলে কতটুকু, আমি আসলে কতটুকু অসহায় এবং কতটুকু আমাকে আমার স্রষ্টার উপর, আল্লাহর উপরে ডিপেন্ড করতে হবে। কষ্ট আমাকে এটাও শেখায় যে সবর বলি বা ধৈর্য ধরা বলি, এটারও দুইটা রূপ আছে। একটা হচ্ছে বিউটিফুল পেশেন্স, একটা হচ্ছে টক্সিক পেশেন্স। দুটাতেই কিন্তু আমরা ধৈর্য ধরছি। বিউটিফুল পেশেন্সে আমি যখন ধৈর্য ধরছি, আমি কাঁদছি, আমি কষ্ট পাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমি আমার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি, গড়ে তোলার চেষ্টা করছি এবং আল্লাহর উপরে ভরসা করছি যে আল্লাহ, আমি জানি আমি এই মুহূর্তে কষ্ট পাচ্ছি এবং তুমি আমার কষ্টটা দেখছো, বাট তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে। আমার দৃঢ় বিশ্বাস এটা তুমি করবেই, কারণ তুমি কথা দিয়েছো এবং তোমার দেয়া কথা সত্যি। এবং যেটা আমরা এই বিউটিফুল পেশেন্সটা আমরা যদি দেখি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে যখন ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন, এই জিনিসটা উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং কোরআন শরীফে এই ঘটনাটা এত সুন্দরভাবে বলেছে। আরেকটা হচ্ছে টক্সিক পেশেন্স, যেটা আমরা ধৈর্য ধরছি কিন্তু কন্টিনিউয়াস কমপ্লেইন করতেছি, কন্টিনিউয়াস একটা ব্লেম করছি, টক্সিক একটা হিউম্যান বিইংয়ে কনভার্ট হচ্ছি, ইরিটেবল একটা মানুষের তৈরি হচ্ছি। শুধু আমি বলতেছি আমার সাথেই লাইফে এরকম হয়ে গেছে, কেউ আমার কষ্টটা বোঝে না, তাই আমার হাতে সব অধিকার আছে অন্যদেরকে কষ্ট দেওয়ার, অন্যদেরকে হার্ট করার। আমরা এটা বলি যে আমি তো ধৈর্য ধরেই আছি, কিন্তু আমরা এটা খেয়াল করি না যে ধৈর্য ধরতে গিয়ে আমি আসলে একজন তিক্ত মানুষের রূপান্তর হয়ে যাচ্ছে, আমি অন্যদের জন্য ক্ষতিকর হচ্ছে। আমি ভাবছি আমার কষ্ট আমাকে এই লাইসেন্স দিচ্ছে আমি অন্যদেরকে আঘাত করতে পারি। কাজে কষ্ট আসলে আমার লাইফে আমাকে অনেক কিছু শেখায় এবং কষ্ট আসলে আমাকে একটা নতুন মানুষ হিসেবে গড়ে তুলতে আসে। আমাকে ডিসিশন নিতে হবে যে লাইফে এই কষ্টটা, এটা ডিভোর্স হোক বা যে কোনো কিছু হোক, আমি কিভাবে নিজেকে আসলে গড়ে তুলবো, কোন পথে আমি হাঁটবো, কোন ডিসিশন আমাকে আসলে লাইফে ভালো রাখবে। এবং এখান থেকে আপু আমি আরেকটু যদি বলি যে তারপরেও তো তুমি সেকেন্ড বিয়ের ডিসিশনটা অ্যাট লাস্ট তুমি নিয়েছো, এই ডিসিশনটা নেওয়ার সময় তুমি আপু কি ডিফারেন্স, তুমি অলরেডি আমাকে বলেছো যে আগে যেরকম একটা মানে জাস্ট কেমিস্ট্রি, এটা লাগবে ওটা লাগবে, সেকেন্ড বিয়েতে তুমি ডেফিনেটলি কম্প্যাটিবিলিটি গুলা দেখেছো। সো ওভারঅল আপু কোন জিনিসটা তোমার সেকেন্ড বিয়েতে ক্লিক করার পরে তোমার মনে হয়েছে যে না, দিস টাইম আই ক্যান ম্যারি? ওকে, এখানে আপু যেটা আমি দেখেছি সেটা হলো, যেটা বললাম যে প্রথমবার ছিল কেমিস্ট্রি, পরের বার দেখেছি কম্প্যাটিবিলিটির ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট ছিল লাইফ নিয়ে আমাদের এক্সপেকটেশন, পার্টনার প্রতি এক্সপেকটেশন, ভ্যালুজের জায়গাটা, বিশেষ করে ভ্যালুজের জায়গাটা যদি না মিলে তাহলে ওটা আমি মনে করি অ্যাটলিস্ট আমার জন্য ডিল ব্রেকার ছিল এবং সবার ক্ষেত্রে। তো ভ্যালুজের জায়গাটা ঠিক আছে কিনা, লাইফ নিয়ে প্ল্যানিংটা কিরকম, তারপরে তার কি বলবো ফিউচার প্ল্যান, লাইক বাচ্চার ব্যাপারে, ফাইন্যান্সিয়াল এক্সপেকটেশনের ব্যাপারে, তারপরে ওয়াইফ হিসেবে তার আমার থেকে যে এক্সপেকটেশনগুলো সেটা আমি ক্লিয়ার জানতে চেয়েছি, আমার লিমিটেশনগুলো কি সেটা তাকে বলেছি, তার লিমিটেশনগুলো কি সেগুলো আগে কথা বলেছি। কারণ কি দেখেন, যখন বিয়ের কথা হয় শুরুতে সবাই মিষ্টি মিষ্টি কথা কিন্তু সবাই বলে যে তোমার প্রিয় রং কি, তোমার প্রিয় খাবার কি, বাট যেহেতু আমরা দুজনেই ধরেন মানে কি বলবো ঘর পোড়া গরু, তো আমাদের ভিতরে দুইজনের ভিতরে কিন্তু কিছু ইনসিকিউরিটি ছিল, কিছু ভয় ছিল। তো আমরা প্রথমে হচ্ছে মানে ওই কি বলবো নেগেটিভ কথাগুলোও বলেছি যে লাইক আমার এই জায়গাটা একটু ইনসিকিউরিটি আছে, আমার এই জায়গাটা একটু গ্যাপ আছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলেছি। বা কোন কোন জিনিস একেবারে আমার জন্য না হলে হবে না, যেমন যে কথাটা বললাম ভ্যালুজের জায়গাটা মিলে কিনা, যে একটা মানুষ আমার ক্ষেত্রে আর কি, যে একটা মানুষ নামাজ পড়ে কিনা এটা আমার জন্য ইম্পর্টেন্ট, আমি বিয়ের পরে তাকে চেঞ্জ করে ফেলবো এই চিন্তা আমি আর করিনি। তো সে নামাজ পড়ে কিনা, তার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কি, তার দেশে থাকবে না বিদেশে থাকবে, আমার প্রতি তার এক্সপেকটেশন কি, আমার কি কি লিমিটেশনস আছে, তার কি কি লিমিটেশনস আছে, সেটা আমি মেনে নিতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি। মানে এভাবে তখন চিন্তাটা মানে সিদ্ধান্তটা নিয়েছি। তো এখানে কিন্তু একটা জিনিস আমি একটু বলি যে মানে আমার এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে যেহেতু আমার পার্সোনাল স্টোরি শেয়ার করছি তাই আমি এটা বলছি, একটা লং ডিস্টেন্সের বিষয় আছে। তো লং ডিস্টেন্সটা কিন্তু পেইনফুল একটা জিনিস এবং এটাতে কিন্তু অনেক কনফিউশন হয়, অনেক ঝামেলা হয়। তো এখানে আবার আমি 7 বছরের কথাটা টানি, ওই 7 বছরের যে লোনলিনেসটা না, ওই লোনলিনেসটা আমার আসলে ফিল করার দরকার ছিল। ওই কষ্টটা আমি ফিল করেছি দেখে আমি বুঝেছি যে লং ডিস্টেন্সের কষ্টের চেয়ে ওই লোনলিনেসের কষ্টটা আমার জন্য বেশি কষ্ট। ওই লং ডিস্টেন্সের কষ্ট থাকলেও দিন শেষে আমি একটা পার্টনার পাচ্ছি যে যার সাথে আমার ভ্যালুজ অ্যালাইন্ড, যার সাথে আমার লাইফ গোলস অ্যালাইন্ড, যার হচ্ছে ফ্যামিলির প্রতি যে হচ্ছে কেয়ারিং,
যার হচ্ছে আমার প্রতি একটা সফটনেস কাইন্ডনেস আছে, এবং যে আমার লিমিটেশনগুলো মেনে নিতে পারে, এবং যার লিমিটেশনগুলো সে আমার সাথে ওপেনলি বলেছে, মানে অনেস্টলি বলেছে, সেগুলো আমি জেনে বুঝে তারপর এগিয়েছি। মানে ওই আচ্ছা না, তোমার প্রিয় রং কি, তোমার প্রিয় খাবার কি, ওই কথাগুলো কিন্তু হয়নি শুরুতে হয়েছে জাস্ট কম্প্যাটিবিলিটি নিয়ে প্রশ্ন। তো আমার মনে হয় যে এটা তো একটা ইস্যু, মানে যেটা ইয়াহিয়া ভাই বলে যে বিয়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের আসলে দরকার অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের, কারণ একটা কম্বিনেশন। তো আমার কাছে সম্পর্কটা আনা হয়েছে বলেই যে আমি সাথে সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে, ব্যাপারটা সেটা না। আমি মানে প্রথম হচ্ছে সম্পর্কটা আসছে একজন রিলায়েবল মানুষের থেকে, তারপর আমি সেটা দেখেছি, আমি আমার যারা মানে আমি নিজে কথা বলে দেখেছি, আমার মানে কি বলবো, একটা রিলায়েবল জায়গা থেকে যেহেতু আমার সম্পর্কটা মানে আসছে, তো ওখানে একটা ট্রাস্টের বিষয় আছে, প্লাস আমি নিজে কথা বলেছি, দুইটা কম্বাইন করে, ও প্লাস আমি ইস্তেখারার নামাজও পড়েছি, তো সব মিলিয়ে তারপর আমি ডিসিশনটা নিয়েছি, এটাই আর কি। আলহামদুলিল্লাহ বলছো, তুমি খুব সুন্দরভাবে তোমার জার্নিটা আমাদের সাথে শেয়ার করেছো। যে অনেক সময় দেখা যায় যে এটাই, যে আমরা সেকেন্ড বিয়েটা যে করবো, আমাদের একটা মানে ভয় কাজ করে যে আমরা আসলে ডিসিশন নিতে পারবো না, কি আবার কি ভুল হবে কি না। এবং যেটা আমি এখান থেকে যদি একটু বলি, যে বর্তমানে আরেকটা জিনিস খুব দেখা যায় যে আমরা ফার্স্ট বিয়ের পরেই ডিভোর্স হয়ে গেল, তারপর আমরা ইম্পালসিভলি সেকেন্ড ম্যারেজে ইনভলভ হই উইদাউট এনি হিলিং, without addressing our difficulties or our struggles or our own personality traits. আমরা কিচ্ছু করি না, আমরা জাস্ট একটা রিলেশনশিপে যাই এবং তখন আমরা বুঝি যে আমি তো এখানে ফেসে গেছি। এবং তখন যেটা আসে সেকেন্ড ডিভোর্স, এবং সেকেন্ড ডিভোর্সটাও আমরা তখন নিতে পারি না, যে মানুষ কি বলবে, মানুষ বলবে এই মেয়ের সমস্যা, এই ছেলের সমস্যা, মানুষ তো আসলে গসিপ করেও আপু। কিন্তু আমি এটাও বুঝতে পারছি যে আমি সেকেন্ড বিয়েটা আমার জন্য আরও টক্সিক হয়ে যাচ্ছে, এটা আমার ফার্স্ট বিয়ের মতোই টক্সিক, এবং তখন আমরা এটাও বিশ্বাস করতে পারি না যে আমার লাইফে কেন এরকমই হচ্ছে বারবার। সো এইখানেও আরেকটা, যে যদি এরকম হয় সেক্ষেত্রে সেকেন্ড ডিভোর্সের সংখ্যাও কিন্তু আজকাল অনেক বাড়ছে, এবং এরপরে মানুষ আসলে তখন রিয়ালাইজ করে যে না, এবার আমার একটু সময় দরকার, দুবার হয়েছে, এবার আমি একটু সময় নিই, এবার আমি একটু চিন্তা করে তারপরে আগাই। সো এই টপিকটা কেন বললাম, কারণ আমরা অনেক সময় আশেপাশের মানুষরা খুব গসিপ প্রিয়, তো অনেক বেশি কথা বলি যে এই মেয়ের চরিত্র খারাপ, এই ছেলের চরিত্র খারাপ, 2বার ডিভোর্স হয়েছে। আমরা এটা না করি, কারণ ওই মানুষের স্টোরিটা আমরা জানি না, আমরা একটু ওদের প্রতি সহনশীল হই, একটু সদয় হই, এবং যতক্ষণ পর্যন্ত একটা মানুষ তার পার্সোনাল লাইফ নিয়ে এগুলো নিয়ে কথা বলতে আগ্রহী না, আমরা পুশ না করি। এবং এগেইন আমরা বলছি না, আমরা ডিভোর্স প্রিচ করার জন্য আজকে এখানে বসিনি, আমরা যা জিনিসটা বলতে চাচ্ছি যে একেবারে তিলে তিলে শেষ হয়ে নিঃশেষ হয়ে যাওয়ার চেয়ে আল্লাহ যেহেতু এটাকে হালাল করেছেন, নিকৃষ্টতম হালাল হলেও এটা হালাল, আল্লাহ যেহেতু হালাল করেছেন, ডেফিনেটলি উনি কিছু বুঝেই হালাল করেছেন। কাজেই এটাকে আমরা স্টিগমার ভিতরে না রাখি, আর যখন প্রয়োজন হবে আমরা এটাকে ব্যবহার করি, কিন্তু এটাকে আমরা অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার না করি, এটাকে আমরা এটার মানে ক্ষতিকর দিকটাকে বেশি আমরা হাইলাইট না করি যে এটা এরকম, এটা ওই রকম না। যেহেতু এটা আল্লাহ একটা অপশন দিয়েছেন, এটার উইজডম আল্লাহর কাছে, সো আমরা একটা প্রপার ইউসেজটা রাখি এবং আমরা মানুষের জীবনটা কঠিন না করি। এবং যারা আমরা এই ডিভোর্সের ভিতর দিয়ে যাচ্ছি তাদের প্রতি ওটাই আমার বলা, যে আলটিমেটলি যদি আপনি এরকম ডিসিশন নিতে হয়, আপনি ডিসিশনটা নেন, কিন্তু হেলদি ওয়েতে নেন, নিজেকে একটা বেটার হিউম্যান বিইং হিসেবে আস্তে আস্তে গড়ে তোলেন। কেন হলো ওটার ভেতরে আপনি বাস না করেন, এবং লাইফকে আবার সেকেন্ড একটা চান্স দেন, নিজের হিলিংটা করার পরে আস্তে আস্তে করে আপনি আগান। যদি আপনার বিয়ে আবার হয়, সেকেন্ড ম্যারেজ আপনি করতে পারেন, দেন আলহামদুলিল্লাহ। আর যদি না হয় তখন আপনি ওয়েট করেন, আপনার জীবনটা নিয়ে ফ্রাস্ট্রেটেড না হয়ে আপনি জীবনটাকে কিভাবে ইফেক্টিভ করতে পারেন, কিভাবে আপনি আপনার জীবনটাকে এই পৃথিবীতে কাজে লাগাতে পারেন, ওরকম কিছু একটা আমরা করতে পারি। এখানে আপু আমি যে জিনিসটা বলবো, ডিভোর্সের ব্যাপার আমাদের একটা অ্যাকসেপ্টেন্স বা একটা লো ফিলিং কাজ করে যে আমার ডিভোর্স হয়েছে, আমি তো ডিভোর্সড, কারণ সোসাইটি আমাকে এটা নিয়ে লো ফিল করে। তো এই জায়গাটা কিন্তু একটা কনফিডেন্স থাকতে হবে, মানে এটা নিয়ে, মানে আমি বলতেছি না যে তার মানে আমি ঢুসঠাস ডিভোর্স দিয়ে দেওয়ার কথা বলছি, আমি বলছি যদি ডিভোর্স হয়ে যায় এটা নিয়ে মানে লো ফিল করা, নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা, এটা আমাকে ভালো রাখবে না। কারণ তাহলে সুনার লেটার মানুষ এটা আমার এগেনস্টে ইউজ করবে। আমাকে এটা প্রথম কথা হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে যে ঠিক আছে, এটা আমার সাথে হয়ে গেছে। কেন হয়েছে, সব কেন তো আসলে উত্তর হয় না পৃথিবীতে। অধিকাংশ জিনিস যা হয়, যদি আমি বলি যে মানে ফিলিস্তিনে যে ঘটনাগুলো ঘটছে, এটার আপনি কেনর উত্তর তো এই মুহূর্তে আমরা জানি না। তো আমি সব কেন 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 খুঁজলে না আমি ভালো থাকবো না। আমি যেটা করতে পারি যে যদি আমি মুসলিম হয়ে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারি যে আল্লাহ বেস্ট প্ল্যানার,
সো এটা যেহেতু হয়েছে, এটার মধ্যে আল্লাহ একটা প্ল্যানের অংশ আছে। আমি এখন পুরো সব পাজলের পিসটা দেখতে পাচ্ছি না, তাই আমার এলোমেলো লাগছে, বাট অবশ্যই এটার ভিতর আল্লাহ একটা প্ল্যানের বিষয় আছে। যদি আমি আল্লাহও বিশ্বাস নাও করি, আমি তো অনেক আছে না কারমাতে বিশ্বাস করে যে হ্যাঁ সবকিছুর একটা মানে ইয়ে আছে, আমার সাথে এটা খারাপ হলেও পরে নিশ্চয়ই এটার সাথে আমি একটা পজিটিভ কিছু দিয়ে আমার ব্যালেন্সড হবে। প্লাস হচ্ছে যে জাস্ট কি বলবো, যদি কেউ মানে এরকম কোনো কিছু বিশ্বাস না করে, যদি সে বিশ্বাস করে তার অ্যাকশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, মানে শুধুই পৃথিবীতে তার অ্যাকশনই আছে, মানে আমি পরকালও নাই কিছুই নেই, তো আমি আমার অ্যাকশন নিয়েই ভাবি যে আমি আমার লাইফটাকে কিভাবে বেটার করতে পারি। এটা হয়ে গেছে, এখন এটা নিয়ে কেন হলো, কি হলো না হলো, এটা চিন্তা না করে আমি নিজেকে এখান থেকে কিভাবে ইমপ্রুভ করতে পারি এবং নিজের ব্যাপারটা অ্যাকসেপ্ট করা যে এটা হয়ে গেছে, কিন্তু এটা জাস্ট আমার একটা লাইফের পার্ট। এখানে আমি একটা কথা মানে আমার খুব ভালো লাগে, এটা আমি প্রায় বলি, কুংফু পান্ডা 2-তে একটা মানে লাইন আছে যে ইউর স্টোরি মে নট হ্যাভ সাচ এ গুড বিগিনিং, বাট ইটস দ্য রেস্ট অফ ইউর স্টোরি হু ইউ চুজ টু বি। এক্স্যাক্টলি। আপনার স্টোরিটা অবশ্যই হয়তো খারাপ এই চ্যাপ্টারটা, ধরেন একটা বইয়ের প্রথম 20 পেজে আপনার সাথে একটা ট্রমাটিক ঘটনা ঘটে গিয়েছে, এখন আপনি এইটা নিয়ে আপনি কিভাবে আগাবেন? আপনি এই ট্রমা নিয়ে বসে থাকবেন, না আপনি ট্রমা থেকে শিখে নিজেকে আরো বেটার হিউম্যান বিং বানাবেন? যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্টেন্সে আসতেছেন না যে হ্যাঁ আমার সাথে খারাপ জিনিসটা হয়ে গেছে, আপনি কিন্তু কেন 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 ভাবলে আপনি কখনো ভালো থাকবেন না। অ্যাকসেপ্ট করে নেন যে এটার মধ্যে কিছু একটা ভালো নিশ্চয়ই আছে এবং এটা আমার সাথে হয়ে গেছে, কিন্তু আমার লাইফে আরো অনেক কিছু পজিটিভ জিনিস আছে, এবং আমি যদি মানে নিজের উপরে কাজ করি, আমি যদি নিজেকে ভালো রাখার জন্য কন্টিনিউয়াস চেষ্টা করতে থাকি, বেঁচে থাকি না, বেঁচে থাকলে যে আমার কালকেই ভালো দিন আসবে এরকম তো কোনো কথা নেই। যদি ইয়াকুব আলাইহিস সালামের কথা বলি, উনি তো কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, রাইট? তো আমার যে কালকেই ভালো দিন আসবে, বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যখন মানে মক্কা শরীফে ইসলামের প্রচার করেছেন, উনি কিন্তু 10 বছর ট্রাই করার পরে তারপর কিন্তু জিনিসটা হয়নি, তারপর উনি হচ্ছে হিজরত করেছেন। তো তারপর উনি আসছেন, মানে জিনিসটা তো একদিনে হয়ে যায়নি। তা আমি বলতে চাচ্ছি কি যে লাইফে এখন আমার খারাপ সময় যাচ্ছে, আমি এখানেই বসে না থাকি বা এটাকে আমার ফুল রিয়ালিটি না ভাবি, আমি আগায় যাই, আগাতে থাকি, নিজের উপর কাজ করতে থাকি, আল্লাহকে ডাকতে থাকি, আল্লাহ অবশ্যই একদিন সামনে একটা ভালো কিছু আমার জন্য নিয়ে আসবে। এই পজিটিভ অ্যাটিটিউডটা আমি মনে করি প্রত্যেকটা মুসলিমের থাকা উচিত, কারণ শয়তান এই সময়টা ওয়াসওয়াসা দেয়, মানে যদিও এটা ইসলামিক টক শো না, মানে বলছি যে শয়তান ওয়াসওয়াসা দেয়, আমাদের বলে যে তোর লাইফে কিচ্ছু ভালো নাই, সব খারাপ, সে আমাদেরকে অকৃতজ্ঞ বানায়, খারাপ রাখে। ওই সময় আমাদেরকে গ্র্যাটিটিউডের উপরে আরো বেশি ফোকাস করতে হবে যে রাইট, এই জিনিসটা আমার লাইফে খারাপ হয়েছে, বাট আমার লাইফে আরো অন্তত 50,000টা ভালো জিনিস আছে। সো আমি ওটার উপর ফোকাস করি, নিজের উপর কাজ করি, আগাতে থাকি। পরের বার যখন বিয়ে হবে আমি সেখানে যেন ইম্পালসিভলি ডিসিশন না নিই, আমি একটু দেখি, একটু ভাবি, আমার সিনিয়রদের সাথে কনসাল্ট করি, এবং আমি কেমিস্ট্রির যে কম্প্যাটিবিলিটির উপর ফোকাস করি। আমার কাছে মনে হয় তাহলে আমি ইনশাল্লাহ আশা করতে পারি, তাও তো কোনো গ্যারান্টি নেই, সেকেন্ড ডিভোর্সও হতে পারে। কারো সেকেন্ড ডিভোর্স হওয়া মানে যে সে ইম্পালসিভলি বিয়ে করছে সবসময়, ব্যাপারটা কিন্তু তা না। ওখানেও ফেলিয়ার থাকতেই পারে, সেখানেও আল্লাহর কিছু একটা প্ল্যান আছে। এবং আমি দেখেছি অনেক সময় সেকেন্ড ডিভোর্সের পরে কিন্তু একটা মানুষ খুব আল্লাহর দিকে আরো ড্রিভেন হয়ে যায়। উল্টাটাও হয় যে আল্লাহ থেকে দূরেও সরে যাবে, অনেক আল্লাহর দিকে চলে আসে। তো হয়তো ওই ধাক্কাটা আপনার লাইফে আপনার পরকালের জন্য দরকার ছিল, বা ওই ধাক্কাটার পরে হয়তো বা আপনি নিজেকে কারেকশন করেছেন, নিজেকে সেলফ লাভ করতে শিখেছেন। তো আমি অবশ্যই ডিভোর্স নর্মালাইজ করা বা সেকেন্ড ডিভোর্সকে নর্মালাইজ করতে চাচ্ছি না, আমি জাস্ট বলতে চাচ্ছি যে লাইফ ইজ লাইক দিস, যে আপনাকে রিস্ক নিতেই হবে, এবং এটার মধ্যে আপনি 100% হ্যাপি থাকবেন এটার কোনো চান্সেস নাই। এই পৃথিবীতে অ্যাবসলিউট হ্যাপিনেস সম্ভব না। এক্স্যাক্টলি। সো আমাকে চান্স নিতে হবে জাস্ট মোটামুটি ভালো থাকার জন্য, একটা মিনিংফুল স্ট্রাগল নিয়ে আগায় যাওয়ার জন্য। এই জন্য আমি বিয়ে করব না যে আমার আশেপাশে সবার বিয়ে হয়ে যাচ্ছে, বা কি বলে আমি একবার ডিভোর্স হওয়ার পরে আরেকবার তাড়াতাড়ি ইম্পালসিভলি বিয়ে করে ফেলবো না যে আমার এক্সকে আমাকে প্রুভ করতে হবে, বা আমার সোসাইটি মানে চাপ থেকে বের হয়ে আসার জন্য। আমি বিয়ে করব যাতে করে আমি আবার ভালো থাকতে পারি, এবং মানে সেই ক্ষেত্রে আমি কম্প্যাটিবিলিটি দেখবো, এবং তারপরে যদি একটা খারাপ কিছু হতেই পারে এই চান্সেসটা আমি মেনে নিয়ে আগাবো, কিন্তু উইথ পজিটিভ অ্যাটিটিউড যে ইনশাল্লাহ ভালো কিছু হবে, কারণ আমি ট্রাই করবো নিজের ভালো লাইফ তৈরি করার জন্য। এটাই। অনেক ধন্যবাদ আপু, তুমি তোমার এত সুন্দর একটা স্টোরি আমাদের সাথে আজকে শেয়ার করেছো, 7 years or 8 years of beautiful patience। আলহামদুলিল্লাহ। সো কথা বলে অনেক ভালো লাগলো, এবং আশা করি যারা আজকে পডকাস্টটা শুনেছেন বা কথাগুলো শুনেছেন ওনারা অবশ্যই কিছুটা হলো একটা পজিটিভ ইনসাইট পাবেন। এবং একটু রিকোয়েস্ট করব যে আপনাদের লাইফেও যদি এরকম কোনো স্টোরি থাকে আপনারা হয়তো কমেন্ট সেকশনে আমাদের সাথে শেয়ার করতে পারেন, কারণ
আসলে এরকম সুন্দর সুন্দর অভিজ্ঞতাগুলো কষ্টকর হলেও এটা আমাদেরকে অনুপ্রেরণা দেয়, এটা আমাদেরকে সাহায্য করে সাহস পেতে যে আমার এখন সময়টা কষ্টকর, বাট একটা না একটা সময় হয়তো আমি অবশ্যই মিনিংফুল একটা রেজাল্ট পাবো। হ্যাপি এন্ডিং অর স্যাড এন্ডিং ব্যাপারটা এরকম না, বাট মিনিংফুল একটা রেজাল্ট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।